যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো, আমার ভেতরের শক্তি অদম্য। সফলতা কেবল তাদের দৌড়া দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে। তাই থেমে না গিয়ে সাহস নিয়ে বাঁচুন, সাহস নিয়ে এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালের চা রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। লিকার চা রান্না করতেছি, তেজপাতা, ছোট একটা এলাচ দিয়েছি আর চা পাতা দিয়ে এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর আজকের চায়ের সাথে আছে গরম গরম ফুলকো ফুলকো ক্রিম বন, আর সাথে করেছি গরম গরম লিকার চা। যদিও বা চাটা আমি খাবো না, ওয়াহিদা, শিফা, জুবাইর আর আমার হাজবেন্ডের জন্য তৈরি করতেছি। আরিয়ান এখনো ঘুম থেকে উঠে নাই। ওদেরকে চাটা দিয়ে আমি এখন আমার নাস্তা রেডি করতে লেগে গিয়েছি। তো আজকে একটা ডিম পোচ করব, যেটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় আমার নাস্তার জন্য। তো একটা ডিম পোচ করব আর সাথে দেখা যাক ঘরে যা যা আছে, মানে আমার ডায়েট অনুযায়ী আর কি, সেই সব কিছু নিয়ে নিব। নানান ধরনের অসুস্থতা নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারদের ওই একই কথা, এত কম বয়সে এত ওজন কেন? আগে ওজন মেনটেন করো, ডায়েট করো, ওজন কন্ট্রোলে নিয়ে আসলে এই অসুস্থতাগুলো এমনি এমনি সেরে যাবে। তো ডাক্তারদের কথা শুনে বাড়িতে এসে যখন ডায়েট চার্ট শুরু করি, কিছুদিন ডায়েট চালাই, তারপরে দেখা যায় শরীর দুর্বল হয়ে যায়, সেই সাথে প্রেশারটাও লো হয়ে যায়। যেহেতু আমরা বাতে অভ্যস্ত, তো ডায়েট করতে গেলে তো ভাত খাওয়াটা কমাতে হয়, আর ভাত খাওয়া কমিয়ে দিলেই দেখা যায় শরীর দুর্বল। তো তারপরে আবারও দেখা যায় ডায়েট চার্টটা বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়, এরকম করে চলছে। অনেকদিন থেকে ডায়েট চার্ট ফলো করতেছি, কিছুদিন করি, তারপরে দেখা যায় যখন শরীর দুর্বল হয়ে গেল আবারও ছেড়ে দিলাম, তারপরে আবারও যখন ওজন বেড়ে গেল আবারও শুরু করলাম। এই পদ্ধতিতেই মানে চলেই আসছে। তো যাই হোক, আজকে আমি এখানে একটা ডিম পোচ করলাম, সাথে নিয়েছি ৩টা খেজুর আর নিয়েছি ১ গ্লাস দুধ। আর এটাই হচ্ছে আজকে সকালের আমার খাবার। দুপুরে হালকা কিছু একটা খাবো। আর এইবার যত যাই হোক ডায়েট চার্টটা চালিয়ে যাব, ওজনটা কিন্তু আমাকে কমাতেই হবে। সবার নাস্তা শেষ করে তারপরে গড়ে আরো কিছু কাজ করলাম অফ ক্যামেরায়, যেটা আর ভিডিও করা হয়নি। তারপরে ওয়াহিদাকে নিয়ে চলে এসেছি বাগানে, আজকে একটু কাজ করব বলতে ওই যে সেদিন আমি মাটিটা কুড়ে রেডি করে গোবর সার দিয়ে রেখেছিলাম, শুধুমাত্র বীজ কালেক্ট করতে পারছিলাম না, তাই জায়গাটা খালি পড়ে আছিল। তো যাই হোক, গতকালকে আমি আরিয়ানের বাবাকে দিয়ে কিছু ভালো বীজ আনিয়েছি বাজার থেকে। আজকে ওই বীজগুলো আর কি মাটিতে লাগিয়ে দিব। মাটিটা যেহেতু রেডি ছিল, তাই আমার আর আজকে বেশি কাজ করতে হচ্ছে না। এমনিতে মাটিতে গোবর সারও দিয়ে রাখা হয়েছিল, আজকে শুধু মাটিগুলো একটু জোরে করে তার উপরে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। মাটিটা বীজ লাগানোর জন্য একেবারে পারফেক্টলি রেডি করা হয়ে গেছে। এখন আমি বীজটা লাগিয়ে দিব। এখানে দেখুন ২ ধরনের বীজ আনিয়েছি। একটা হচ্ছে সাদা বরবটি আর একটা হচ্ছে একটু কালো টাইপের লম্বা লম্বা যে বরবটিগুলো হয়। তো ২ ধরনের বীজ মিশিয়ে লাগাবো। দেখা যাক কোনটা ভালো হয়। আমার ঘরের পেছন দিকে এই সামান্য জায়গাটা তাকায় আমি আমার মনের মতন করে সময় কাটাতে পারি। আমার ইচ্ছা খুশি টুকটাক সবজি লাগাতে পারি, যেটার জন্য আমার মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। গতকালকে আরিয়ানের বাবা বলতেছেন, "এই বছর সবজি চাষ করে নাও। সামনের বছর আমি এখানে আরো একটা ঘর করে নিব।" মানে স্কুলের জন্য আরকি বোর্ডিং সিস্টেম করা হবে। তো ওখানে নাকি উনি ঘর করে নিবেন। তো আমিও আরিয়ানের বাবাকে বলেছি
যে, "তুমি গড় করো আর যাই করো, আমার গড়টাও দরকার হলে নিয়ে নাও। আর আমাকে ৳৫,০০,০০০ দিয়ে দাও। আমি অন্য কোথায় একটা বাড়ি কিনে নিবো। নতুবা এই জায়গাটা আমার লাগবে। এই জায়গাটা নষ্ট করলে হবে না। কারণ এই জায়গাতেই আমি দিনের বেশিরভাগ সময় কাটাই। এটা আমার একটা শখের জায়গা বলতে পারো। সকালে ঘুম থেকে উঠে ১ম এ দেখা যায় রান্নাঘরে আসি। রান্নাঘর থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আমি আমার এই শখের জায়গাটায় আসি। আমার কোন গাছে ফুল ফুটেছে কিনা, কোন গাছে ফল এসেছে কিনা। তো ওগুলো আমি যদি ঘুম থেকে উঠে ১ম দেখি, তাহলে আমার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায়। মাঝেমধ্যে মনে হয় যে এখানে গড়টা করে খুব বেশি ভুল করেছি। কারণ এখানে গড় করেছি ঠিকই, টাকাও খরচ করেছি। কিন্তু কোনো কিছুই পার্মানেন্ট না। যদি দেখা যায় স্কুলটা একসময় বড় হয়ে যায়, তাহলে মানে এখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। তো এটা ভেবেই খারাপ লাগে। তবে যাই হোক, উনি আসলে মজা করে বলছিলেন, "আমার এই জায়গাটা আমি কখনো দিব না। গড় করার হলে আমাদের ওই যে উঠানের দিকে খালি জায়গা আছে, ওখানেই গড় করা হবে। আমার এই জায়গাটা কিন্তু এভাবেই থাকবে। আমি সবজি চাষ করব। আমার মন মতন করে আমি এখানে সময় কাটাবো।" এদিকে আমার ছেলে দেখি একটা ব্যাগ বয়ে আনতে পারতেছে না। কি আছে এটার মধ্যে? দেখা যাক। ব্যাগটার মধ্যে কি আছে দেখতে গিয়ে দেখি এটার মধ্যে অনেকগুলো মাছ, একেবারে তরতাজা মাছ। এই ব্যাগটাতে ছোট মাছ, বেশিরভাগ চিংড়ি মাছ দেখা যাচ্ছে। আর অন্যটাতে বড়, বড় ২ টা মাছ আছে। মাছটা কিনে আনা হলো নাকি কেউ পাঠিয়েছে আমি এখনো সঠিক জানি না। তো খুব সুন্দর, সুন্দর চিংড়ি মাছ। আমার অনেক পছন্দের মাছ চিংড়ি মাছ। মাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছে। বাজার থেকে চিংড়ি মাছ আনা হয় বাট এত তরতাজা চিংড়ি মাছ পাওয়া যায় না। সেই সাথে আরো যে একটু বড় সাইজের এগুলো কি মৃগেল মাছ মনে হয়। তো আরো ২ টা মাছ আছে। আর মাছগুলো এত সুন্দর দেখুন। এই মনে হচ্ছে কারো পুকুর থেকে উঠানো হয়েছে। তো যাই হোক, পরে খবর নিয়ে জানতে পারলাম আমাদের স্কুলেরই একজন গার্জিয়ানস যাদের পুকুর সেচা হয়েছে, উনি এই মাছগুলো আরকি এই নিচে এনে আরিয়ানের বাবার কাছে দিয়ে গেছেন। আর আরিয়ানের বাবা আরিয়ানকে দিয়ে মাছগুলো বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ছোট মাছ খেতে যতটা পছন্দ করি, ছোট মাছ কাটতে কিন্তু ঠিক ততটাই ভয় করি। ছোট মাছগুলো কাটা আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, শিফা ওয়াহিদা ২ জন আছে। আর আমিও একটু হেল্প করব। ৩ জন মিলে মাছগুলোকে বেছে নিব। যদিও কাটাকাটির তেমন একটা প্রয়োজন পড়বে না। চিংড়ি মাছ হাত দিয়েই পরিষ্কার করা যায়। তো এখানে এই যে দেখুন চিংড়ি মাছগুলো গামলার মধ্যেই হাঁটাহাঁটি করতেছে। মাছগুলো নিয়ে আবার খেলা করতে ইচ্ছে করতেছে। কত সুন্দর সবকটা মাছ। আর এই মাছগুলো দেখুন কতটা ফ্রেশ। চিংড়ি মাছ দেখেই আমার একটা কথা মাথায় এলো। ঘরে কিছু ফরাসের বীজ ছিল। বীজগুলো দেখুন গতকালকেই বাজার থেকে কিনে আনা হয়েছে। তো মাত্র ১ দিন পলিথিনের ব্যাগের মধ্যে ছিল। ওগুলো আর আ মাথায় আসেনি বের করে রাখার। তো দেখা যাচ্ছে ওগুলোতে অঙ্কুর বেরিয়ে যাচ্ছে। তাই সবকটা একসাথে ভিজিয়ে দিচ্ছি। রাতের বেলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর ফরাসের বীজ মোটামুটি ১-২ ঘন্টা সময় ভিজিয়ে রাখতে হয়। তাই একটু আগে ভিজিয়ে রেখে দিলাম। এখন গিয়ে মাছগুলো কাটতে একটু সাহায্য করব। তো ওরা মাছগুলো বাছার কাজটা শুরু করে দিয়েছে। আর এদিকে এই যে দেখুন আরো একজন ভূত, মানে আমি ওকে ভূত বলি। দেখুন কি অবস্থা করে এসেছে। এত আদরের বিড়ালটা এত বাউটা হয়েছে, মানে বাড়িতে ১ দিন থাকলে বাইরে ২ দিন থাকে। তো আমি বাড়িতে এলে ওকে গোসল করিয়ে দেই আর ও আবার চলে যায় গিয়ে গায়ের মানে এরকম অবস্থা করে চলে আসে। যেহেতু বাসার বাইরে থাকে, তো কার না কার বাড়িতে থাকে জানি না। তো যে বাড়িতে মনে হয় এই রান্না করার চুলা পায়, মাটির চুলা, রাতের বেলায় চুলাতে ঢুকে ঘুমায়, এজন্য ওর এই অবস্থা। বড় ২ টা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। পরে সময় করে কেটে নিব। আর আপাতত ছোট মাছগুলো পরিষ্কার করতে হবে। তাই ওদের সাথে আমিও হাত লাগালাম। ছোট মাছ বাছতে গেলেই আমার একটা কথা মনে হয়, আমার বিয়ের পর যখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আমার ভাগ্নে হানিফ আমাদের সাথে থাকতো। তো ছোট মাছ দেখলেই আমার সবার আগে হানিফের কথা মাথায় আসে। বিকালবেলা যখন আরিয়ানের বাবা বাজারে যেতেন, হানিফ এসে আমাকে বলতো, "মামি, মামা দেখেছি এতগুলো ছোট মাছ নিয়ে আসতেছেন।" তো
তো ওর কথা শুনে আমি প্রথম রেগে যেতাম, তারপরে বুঝতে পারতাম যে ও হয়তো মজা করতেছে। আর প্রথম যখন বুঝতাম না তখন রাগ করে ফুলে বসে থাকতাম যে আমার জন্য বাজার থেকে একটা ঝামেলা কিনে আনতেছেন। মানে আমি ছোট মাছ কাটা এতটাই অপছন্দ করতাম। যাই হোক এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি। আরিয়ানের বাবা ছোট মাছ খেতে অনেক পছন্দ করতেন। তো আমি ছোট মাছ কাটতে পারি না বলে শেষমেশ উনি ছোট মাছ খাওয়াটা ছেড়েই দিয়েছিলেন। আসলে বিয়ের পর দেখা যেত অনেক কাজ আমি করতে পারি না, কারণ বাবার বাসায় সবার ছোট ছিলাম, আদরের ছিলাম, কোনো কাজ করার প্রয়োজনও পড়তো না। তিনজন মিলে মাছগুলো পরিষ্কার করলাম, তারপরে মোটামুটি অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে দুপুরে রান্না বান্না করারও সময় চলে এসেছে। তো আজকে আর ভাত তরকারি রান্না করতে ইচ্ছা করছিল না, ঠান্ডা ঠান্ডা দিন, সারাটা দিন কুয়াশা ভেজা ছিল। তো ঠান্ডার দিনে আবার খিচুড়ি খেতে ভালো লাগে, তাই ভাবলাম শর্টকাটে একটু খিচুড়ি করে নেই। প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করাটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখা যায় মাত্র 5 মিনিট সময় লাগে, 6-7 মিনিটের মাথায় খিচুড়িটা হয়ে যায়। তো আমি এখানে একটা এলাচ আর ছোট এক টুকরো দারচিনি দিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা কুচিটা দিয়ে দিলাম। আজকে ভাবতেছি সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে আলু, ফুলকপি আর টমেটো নিয়েছি, মানে যে যে সবজিটা আমার ঘরে ছিল সেটাই দিলাম। আর একটু কম করে সবজি দিয়েছি, আর একটু বেশি সবজি দিলে খেতে বেশি ভালো লাগতো, কিন্তু আমার ছেলে আবার সবজি খেতে পছন্দ করে না, খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু খিচুড়িতে যদি বেশি সবজি দিয়ে দিই তাহলে ও দেখা যাবে আর খিচুড়িটা খাবে না, তাই একটু কম করে দিলাম। সবজিটা দিয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে সবজিটার সাথে এখন গুঁড়া মশলাটা ভালো করে মিক্স করে তারপরে এখন দিয়ে দিব চাল আর ডালটা। এখন পোলাওর মতন চালটাকে সবজির সাথে মিক্স করে একটু সময় ভেজে নিব, তারপরে পানিটা দিয়ে দিব। আমি সাধারণত খিচুড়ি এভাবেই করি। খিচুড়ি অনেকভাবেই করা যায়, যেমন পানি, চাল, ডাল একসাথে দিয়ে তার উপরে মশলা দিয়েও করা যায়, তবে আমাদের ঘরে এই খিচুড়িটাই সবাই বেশি পছন্দ করে। আর আমার হাতের খিচুড়ি মানে তো আরিয়ানের বাবা একেবারেই ফিদা। মাঝে মধ্যেই উনি বলেন যে আজকে ভাত রান্না করার প্রয়োজন নেই, তোমার স্পেশাল ওই খিচুড়িটা করো। আর এদিকে দেখুন আমার চিন্টু মিন্টুর কাণ্ড। আগামীকালকে 26শে জানুয়ারি আমাদের স্কুলে ফ্ল্যাগ উঠানো হবে, তারপরে খেলাধুলার একটা অনুষ্ঠান আছে। তো এই জায়গাটায় ফ্ল্যাগ উঠানো হবে, ছাগলগুলো এখানে এসে ঢুকে বসে আছে। তুমি না ভাই বলছো কেন সিরিলাই ভাই? খেলাধুলাটা ওই নিচের মাঠে হবে, তাই এখানে একটা স্টেজ করা হচ্ছে যাতে টিচাররা বসতে পারেন, তারপরে মনে হয় 2-1 জন গেস্টও আসবেন, ওর জন্য এখানে আর কি এখন একটা মঞ্চ তৈরি করা হবে, যেটার কাজ এখানে চলতেছে। তারপরে চলে এসেছি এখন গাছ থেকে কিছু শিম উঠাবো। অনেকগুলো শিম নষ্ট হয়ে যাচ্ছে, এই সেদিন শিম উঠিয়েছিলাম, তারপরে আর উঠানো হয়নি। আর আজকে সকালবেলা বাইরে এসে দেখলাম মোটামুটি কয়েকটা শিম বুড়ো হয়ে যাচ্ছে, তো ওগুলো পাড়তেই হবে। তো যাই হোক, রাতের বেলা কিছু মেহমানও আসার কথা, মানে আমার বোন ওর বাচ্চা কাচ্চা নিয়ে মনে হয় আসবেন, তাই ভাবলাম কিছু সবজি রেডি করে রাখি। এদিকে তরতাজা মাছও আছে, রান্না করা যাবে। এই বছরের শিমের জাতটা অতটাও ভালো না, তবে এই যে লম্বা লম্বা সাইজের যে শিমগুলো এই বর্তমানে আমি পারতেছি, ওই শিমে মানে শিমটা এত নরম প্রকৃতির আর খেতেও ভালো লাগে, আর শিমও বেশি হয়। তো যাই হোক, যেটুকু শিম মানে বড় হয়ে গেছে, ভেতরের বীজটা বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এরকম দেখে দেখে কিছু শিম পারলাম। আমার আবার ওই বীজওয়ালা শিমগুলোই বেশি পছন্দ হয়, তো কচি শিমগুলো পারতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে মোটামুটি প্রায় 1 কেজির মতন আর কি শিম পেরে নিলাম।
এখানে 2-3 জাতের শিম আছে, এই যে ছোট ছোট বেটে টাইপের শিমগুলো, ওগুলোই আমার বেশি পছন্দের। তো যাই হোক, তারপরেও বাজারের শিম থেকে বাড়িতে নিজের হাতে লাগানো শিমের আলাদা একটা টেস্ট থাকে। আর বাজার থেকে শিম কখনো আমি কিনে এনে খাই না, কারণ বাজার থেকে কিনা শিমগুলোতে দেখা যায় বেশি সার দেওয়া থাকে আর টেস্টটা ওরকম থাকে না। ওজন্য বাজার থেকে কখনো শিম কিনা হয় না। বাড়িতেই লাগানো গাছগুলোতে কখন কবে শিম হবে সেই অপেক্ষায় থাকি। যখন বাড়ির গাছে শিম হয় তখন দেখা যায় আমাদের ঘরে শিম রান্না করা হয়। সন্ধ্যাও হয়ে যাবে একটু পরে, আর এখানে সামান্য কিছু শিম আছে, ভাবলাম সন্ধ্যার আগে শিমগুলো কেটে রেখে দিই। আজকেও সারাদিন এমন একটা ওয়েদার ছিল, সারাদিন মেঘলা মেঘলা, মানে সূর্য একবারের জন্য দেখা যায়নি, সারাদিন ঠান্ডা, আর যেদিকে তাকিয়েছি মনে হচ্ছে শুধু কুয়াশা আর কুয়াশা। গত 3-4 দিন থেকে এই একই রকম ওয়েদার। আর এদিকে দেখুন, শিমটা কেটে তারপরে আমি নিচে এলাম। এখানে এসে দেখতেছি কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আগে দেখেছিলাম বাঁশ বাঁধা হচ্ছে, এখন স্কিনের কাপড় বাঁধা হচ্ছে। তারপরে মনে হয় এখানে একটা স্টেজ করা হবে, আমি ঠিক জানি না, জিজ্ঞাসাও করিনি। তো এখানে একজন লোক লাগিয়েছেন মানে হেল্প করার জন্য, আর সাথে আমাদের স্কুলের 1-2 জন টিচার, আর স্কুলের আর কি 2-3টা স্টুডেন্টও মনে হয় আছে। তো ওনারা মিলেই আর কি কাজটা করতেছেন। আমার কিছু নতুন ভিউয়ার্সরা ভিডিওতে মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপু তুমি কি স্কুলে পড়াও না? হ্যাঁ, আমি আগে পড়াতাম, তবে এখন আমার ওইসব নিয়ে ব্যস্ত থাকায় আমি আর মানে স্কুলের ধারে কাছেও যেতে পারি না। তারপরেও দেখা যায় মাঝে মধ্যে যদি স্কুলে বেশি টিচার শর্ট হয়ে যান, তো সেই দিন আর কি গিয়ে একটু পড়াই। তো এইরকম। আর আমি আসলে আমার নিজের কাজগুলো নিয়েও এতটা ব্যস্ত থাকি যে দিনটা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তবে আমার পড়ানোর অনেক ইচ্ছা, বাট টাইম পাই না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।